আমাদের আজকের সাবজেক্ট শেখ হাসিনা, মেইনলি শেখ হাসিনা। শেখ হাসিনা এনডিটিভিতে যে ইন্টারভিউ দিয়েছেন, এনডিটিভির এই ইন্টারভিউর পরে বাংলাদেশে রীতিমতো একটা হুলস্থুল অবস্থা। দুই পক্ষ দুই রকম কথা বলছে। কেউ কেউ বলছে, সরকারের দিক থেকে বলছে যে তিনি পলিটিক্যাল স্ট্যান্ড বাজি করছেন, সরকারের লোকজন বলছেন। তারপর কেউ কেউ বলছে তিনি কখনোই আসতে পারবেন না। আবার তার অনুসারীরা ভিন্ন রকম কথা বলছেন, তাদের বিশ্বাস থেকে, তাদের শুধু বিশ্বাস থেকে তারা মনে করছেন যে শেখ হাসিনা ফিরে আসবেন। আমরা জানতে চাইছি শেখ হাসিনা কিভাবে ফেরার কৌশল আঁকছেন, এই সম্পর্কে আমরা কোনো একটা প্রেডিকশন বা কোনো ধারণা আপনার কাছ থেকে পেতে পারি কিনা। কারণ তিনি ফিরছেন, যেটা যারা বিশ্বাস করেন বাংলাদেশের ভেতরে, বাংলাদেশের ভেতরে অনেকে বিশ্বাস করেন এবং তারা খুব স্পষ্টত বলছেন যে শেখ হাসিনা ফিরছেন, বলছেন মানে তিনি ডিসেম্বরের মধ্যে ফিরবেন। আপনার কাছে একটু জানতে চাই যে কি কৌশল এমন আছে বা থাকতে পারে যে কৌশলে শেখ হাসিনা ফিরে আসবেন। আসলে যেটা আপনাদের ওই এনডিটিভিতে ওনার ওই সাক্ষাৎকার নামে ব্যাপারটা প্রচারিত হওয়ার পর থেকে ব্যাপারে আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু আমি যেটা জানি যেটা হচ্ছে যে উনি 23শে জুন পার্টির প্রতিষ্ঠা উপলক্ষে একটা সাইন, মানে তার নিজের স্বাক্ষরিত একটা আর্টিকেল লিখেছিলেন, এবং সেই আর্টিকেলটা লেখার পরে আমিও তার থেকে মানে খবর করেছি। সেই সাক্ষাৎকারে কিন্তু কোনো নির্দিষ্ট সময় দেওয়া ছিল না যে কবে তিনি ফিরছেন। তিনি ফিরবেন এটা বলেছেন এক। এবার কিন্তু তার প্রচার মাধ্যমের ওখান থেকে বলা হয়েছে যে তারা হয়তো যোগাযোগ করতে পারেন, কেউ কেউ যোগাযোগ করে থাকতে পারেন, হয়তো এনডিটিভি করেছে, তখন তিনি এরকম বলেছেন। এর আগেও আমি নিজে যখন তার সাক্ষাৎকার নিয়েছি, আমি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করেছিলাম যে আপনি 2026 সালে 17ই মে হলো আপনার প্রত্যাবর্তন দিবস, কিন্তু আপনি ফিরতে পারেননি, তাহলে 2027 17ই মে কি ফিরবেন, এরকম আশা করা যায়? সেই উদ্দেশ্যে তিনি কিন্তু তখন তিনি তার জবাবে আমাকে বলেছিলেন যে আমি কোনো নির্দিষ্ট সময় বলছি না। এটা আমার পরে মনে হয়েছে যে এটা একটা তার গোপন জননীতির বিষয়, এবং সেটা তিনি প্রকাশ্যে মিডিয়ার মাধ্যমে ঘোষণা করে, এরকম নয় যে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল 71 সালে যেরকম ঘোষণা করে শেখ হাসিনা বঙ্গবন্ধু ফিরলেন বাংলাদেশে, মানে ভারত হয়ে, সেটা ঘোষিত অনুষ্ঠান ছিল। কিন্তু তারপরেও 1981 সালেও যখন শেখ হাসিনা ফিরেছেন, সেটাও কিন্তু মনে হয় তখন কিন্তু জিয়াউর রহমান সরকার ক্ষমতায়, এবং সেই সময় তিনি ফিরেছিলেন নিশ্চিত সেই সরকারের উপর একটা চাপ ছিল বা সম্মতি ছিল তিনি যাতে ফিরে আসতে পারেন। ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে দুটো জিনিস। এক হচ্ছে একটা গোপনে ফেরার প্রস্তুতি, আর একটা হচ্ছে যদি নেপথ্যে কোনো আলাপ আলোচনা করে কোনো ডিল হওয়ার সম্ভাবনা যদি থাকে, যেটা প্রকাশ্যে কোনো বিএনপিও বলবে না, আওয়ামী লীগের নেতারাও, সবাই জানেন কি আমার দ্বন্দ্ব আছে, একমাত্র বঙ্গবন্ধুর পরিবার মানে শেখ হাসিনা তার পরিবারের ঘনিষ্ঠ লোকেরাই হয়তো জানেন সেই পরিকল্পনা। তবে এটা ঠিক তিনি যখন বারবার বলছেন, সকলেই মনে করে যে শেখ হাসিনা সাধারণত যেটা বলেন সেটা তিনি বাস্তবায়ন করেন, সেটা করবেন না এমন নয়, কিন্তু সকলেই অপেক্ষা করে আছেন যে ডিসেম্বরের কথাটা বেশি প্রচারিত হয়েছিল, এখন তিনি এবারেও বলেছেন এই বছরের মধ্যে এনডিটিভি সাক্ষাৎকারে। আমার মনে হয় এক্ষেত্রে অনেক বেশি সুবিধা। আমি তো জানি যে তিনি ফিরবেন ঠিকই, কিন্তু কিভাবে ফিরবেন, কবে ফিরবেন সেটা আমি জানি না, সেটা আমাকেও বলেননি। আমার মনে হয় আপনাদেরও উচিত যে বাংলাদেশের যারা সাংবাদিক তারা কিন্তু যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের কাছ থেকে যদি একবার জেনে নেন যে এনডিটিভি কারোর সঙ্গে যোগাযোগ করে যে আপনারা খবর করেছেন, আপনাদের একটা সাক্ষাৎকার নিতে চাই, তাহলে তারা হয়তো ব্যাখ্যা করতে পারবে যে সত্যি এই বছরে 2026 সালের ডিসেম্বরের মধ্যেই তিনি ফিরছেন কি ফিরছেন, কিন্তু তার পার্টি আমি বলতে পারি একটা প্রস্তুতি আছে। সেই প্রস্তুতিটা কেমন? প্রস্তুতিটা প্রথম হচ্ছে আপনার লক্ষ্য করবেন খুবই মিডিয়ার অগোচরেই, খুব একটা মিডিয়া তো খবর প্রকাশ করা যায় না, বাংলাদেশে প্রকাশ হয় না, নিষিদ্ধ আওয়ামী লীগ তার কিন্তু কমিটিগুলোর পুনর্গঠন চলছে। সেন্ট্রাল কমিটি এখনো হবে, কিন্তু বিভিন্ন জেলা ভিত্তিক যে কমিটিগুলো হচ্ছে তাদের কিন্তু ছাত্রলীগের বহু নেতা কিন্তু আসছে, তাদের নাম কিন্তু ঘোষণাও করা হচ্ছে কারা হবে, ঘোষণা হয়নি যে তা আবার কিছুদিন হলো আমি দেখছি একটু বন্ধ আছে ঘোষণা। এমনকি সেই কমিটিতে অনেকে স্থান পাননি বলে অভিযোগও জানিয়েছেন, আমার কাছে অভিযোগ জানাচ্ছেন, আমি যে অভিযোগগুলো আবার ছাত্রলীগের প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে কেন বাদ করলেন। এরপরে আমি জানি এটার পুনর্গঠন শেষ হলে আমি যে টাইম লাইনটা দেখছি সেটা হচ্ছে এটার পরে যুবলীগের গঠন, যেগুলো সাংগঠনিক শাখা, গুরুত্বপূর্ণ শাখা। ছাত্রলীগ যুবলীগই সবসময় 81 সালেও বা তার পরবর্তী 1/11-এর সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নেতৃবৃন্দের মধ্যে অনেকে পিছিয়ে পড়েছিলেন, অনেক অন্যরকম হয়েছিল, কেউ কম্প্রোমাইজ সমঝোতা করেছিলেন সেনা সরকারের সাথে,
কিন্তু ছাত্রলীগ যুবলীগ করে। ছাত্রলীগ যুবলীগের সঙ্গে কোনো পিছু টান ছিল না, তারা এখনো পিছু টান থাকবে নাই বলে মনে হয়। এবং তারা কিন্তু ঘটনা যে প্রস্তুতি নিচ্ছে সাংগঠনিক ভাবে। এটার পরে আওয়ামী লীগের কমিটি তৈরি হওয়ার ব্যাপার আছে। এখন সেটা ছাত্রলীগ যুবলীগ হওয়ার পরে যেটা আমি যেটা শুনেছি, তাদের যেটা সিদ্ধান্ত, সেটা সম্ভবত শেখ হাসিনা যদি ফিরতে পারেন, যদি ফেরেন, তাহলে তিনি সেটা দেশে ফিরে পুনর্গঠন করতে চান। সেক্ষেত্রে যারা দেশে আছেন একটা বড় সংখ্যক নেতা ও কর্মীও, তারা হয়তো প্রথম পর্যায়ের নেতা নন, কিন্তু এরকম অনেকে আছেন, অনেকে জেলে আছেন। তবে সেরকম তাদের নিয়ে একটা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠিত হতে পারে, আর সেটা তখন বোঝা যাবে। কিন্তু তার আগে ফেরার ব্যাপারটা, চমকটা, এটা মনে হচ্ছে এখনো পর্যন্ত একটা চমকের স্তরেই আছে। হয়তো চমকই হতে পারে, যেটা সত্যি আমার কাছে কোনো খবর নেই, আমি জানি না, বলতে পারবো না। দাদা দাদা আমি আমি এই বিষয়টা আরেকটু থাকতে চাই এই কারণে যে বাংলাদেশে ব্যাপক প্রচার, এনডিটিভির খবরের বরাতে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে 1 ডিসেম্বরের মধ্যে, মানে এই চলতি বছর তিনি ফিরবেন। যে ধরে নেওয়া হচ্ছে যে চলতি বছর মানে তো 31 ডিসেম্বর। মানে আপনার কাছে কোনো কনফিউশন আছে যে শেখ হাসিনাকে এরকম বলেছেন কি বলেছেন না, শিওর না? কারণ এনডিটিভি কারো সাক্ষাৎকার বাংলাদেশে এই মুহূর্তে নেওয়াটা পসিবল না, কারণ বাংলাদেশে অনেক রেস্ট্রিকশন আছে। আপনি জানেন যে শেখ হাসিনা যখন এই ঘোষণা দিলেন, তার সাথে সাথে ডাক্তার জাহিদুর রহমান মনে করিয়ে দিয়েছেন যে শেখ হাসিনার বক্তব্য প্রচার আদালতে নিষেধ আছে, এটা যেন সংবাদ মাধ্যম মেনে চলে। মানে এটার মধ্যেও একটা ইন্টারেস্টিং দিক আছে। একদিক দিয়ে শেখ হাসিনা আসার ঘোষণা দিয়েছেন, অন্যদিক দিয়ে বাংলাদেশ থেকে প্রেশার দেওয়া হচ্ছে যে শেখ হাসিনার বক্তব্য প্রচার না হয়। ফলে আমাদের জন্য খুব টাফ। আমরা আপনাদের মাধ্যমে কথা বলি যতটুকু আমরা জানতে পারি। আপনার কাছে কোনো ডাউট আছে যে তিনি আসলে এরকম কোনো কথা বলেন নাই, তিনি ফিরবেন বাট কোনো সময়সীমা বেঁধে দেন নাই? না, আমার মানে ধরুন, আমার তো সাংবাদিক সহকর্মী, তিনি ইচ্ছাকৃত ভাবে কিছু ভুল লিখবেন, বিশেষ করে একটা এত বড় প্রতিষ্ঠান, সেটাও তো আমার এতটা মনে হয় না। কিন্তু আমার মনে হয়েছে তার, আমার হাতে যেটা আছে সর্বশেষ তার লিখিত বক্তব্য 23 জুনের, তাতে তিনি বলেছেন আমি দেশে ফিরবই, কিন্তু তিনি বলেন তার এই বছরে ফিরব। আর তারও আগে যেটা আমি তো স্পেসিফিক প্রশ্ন করেছি, 2026 হলো না, 27 কি ফিরবে, উনি 27 তো নিশ্চিত করেননি আমাদের। সেটার কারণটা আমি আপনাকে দিতে হচ্ছি। কারণটা হচ্ছে এই যে এই সিদ্ধান্তটা পরে তিনি আপনাকে বলেছি, হয়তো বর্ণধরে বলেছি, যে আমি ওনার সঙ্গে কিন্তু টেলিফোনেও কথা বলেছি, মানে শুধু ইমেলের মাধ্যমে ইন্টারভিউ নয়, টেলিফোনের ইন্টারভিউতে কিন্তু উনি কিন্তু বলেছেন যে এটা আমি এভাবে প্রকাশ্যে ঘোষণা করবো না, এটা হঠাৎই এরকম আর কি। আচ্ছা আচ্ছা, মানে আকস্মিক হয়ে বলেছেন। আচ্ছা, ব্যাপারটার মধ্যে একটা আপনি সেই অর্থে বলেন যে একটা ধোঁয়াশা আছে, আর ধোঁয়াশা রাখাটাও হয়তো একটা, আমার মনে হয়, সুনিয়োজিত কোনো রণকৌশল। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস যেটা দাঁড়িয়েছিল 23 জুন ঘিরে, সেই অ্যাক্টিভিটিসটা তো একরকম বাংলাদেশের সরকারের দিক থেকে ওটাকে সফল করে দিয়েছে, আওয়ামী লীগ কিছু করতে পারুক আর না পারুক। ভবিষ্যতে মানে খুব অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগ কি আবার কোনো নতুন কৌশল করছে, মানে দেশের বাইরে থাকা অবস্থায় এরকম কোনো কিছু আপনি জানতে পেরেছেন কিনা, কারোর সঙ্গে কোনো যোগাযোগ? এখন বলতে গেলে আমার মনে হয় 15ই আগস্টের বঙ্গবন্ধুর হত্যা, ফলে সেই হত্যার দিন তারা কিভাবে পালন করবেন তার একটা রণনীতি তৈরি হচ্ছে। তবে আগস্ট মাসে একটা কিছু পরিকল্পনা আওয়ামী লীগ করবে, এটা নিশ্চয়ই শোনা যাচ্ছে, এবং শোনা যাচ্ছে সেটা ডিটেল এখনো জানি না, এবং ডিটেল নিশ্চয়ই কিছুদিনের মধ্যেই জানা যাবে এই পরিকল্পনাটা কি। এবং 15ই আগস্ট পরে আমি যেটা জানি, তারপরে তো ধরুন একেবারে 16ই ডিসেম্বর। তো 16ই ডিসেম্বর সেই বাংলাদেশের নতুন করে মানে যেটা বিজয় দিবস, তো সেই বিজয় দিবস, সেইটা আরেকবার বিজয় দিবস হয় কিনা সেটা এখন দেখার অপেক্ষা করতে হবে। কিন্তু আমি নির্দিষ্ট করে বলতে পারছি না যে ওই দিনে বিজয়, মানে অর্থাৎ আওয়ামী লীগের বিজয় ঘটবে এরকম কিনা জানি না। হয়তো এই দুটো দিনের কথা জানি, দুটো দিন নিয়ে তাদের প্রস্তুতি পরিকল্পনা চলছে। এবং আপনাকে আমি এটাও বলছি যে, এবং এটা যে খুব একটা, আমি যেটাকে আমি যেটা বুঝেছি বা কথা বলে অনেকের থেকে শুনে যেটা আমি অনুমান করছি, যে নিছক সবটাই তো শেষ পর্যন্ত গণতান্ত্রিক পথে নাও থাকতে পারে, মানে সহিংসতাও ঘটতে পারে। তো এরকম একটা আশঙ্কা আছে। এই যে আপনি জানেন যে যে কারণেই 23শে জুন উপলক্ষে 5-7টি জেলায় যেভাবে সেনাবাহিনী এবং বিজিবিকে নামানো হয়েছিল, তাতে বোঝা যাচ্ছে যে তারা অত্যন্ত, মানে তারা নিজেরাই আতঙ্কিত হয়েছিল, এবং তাদের তাদের গোয়েন্দারাও কোথায় এমন কোন রিপোর্ট দিয়েছিলেন যে উনি ফিরে আসছে, সুতরাং আপনারা প্রস্তুতি।
তো সেরকম ঘটনা তো সেই গোয়েন্দা রিপোর্টের ভিত্তি, সেনাবাহিনীর তো গোয়েন্দা আছে, আপনি ভালো করেই জানেন, ডিজিএফআই আছে, এনএসআই আছে, তারা হয়তো খবর দিয়েছিল ভয়ঙ্কর কিছু করতে পারে। নাহলে এরকম 7টা জেলায় সেনাবাহিনী দিয়ে মরে দেওয়া মনে হচ্ছে যুদ্ধক্ষেত্র আবার একটা তৈরি হলো। তো সেরকম তিন দৃশ্য হওয়ার পেছনে নিশ্চয়ই তাদের কাছেও কোনো একটা ইনপুট আছে। সবচেয়ে ভালো খবর তো তারা রাখবেন, কারণ তারা জানেন সত্যি কি ঘটবে। তো আমার মনে হচ্ছে আবার হয়তো 15ই আগস্টে কিছু ঘটনা ঘটতে পারে বলে মনে হয়, ইমিডিয়েটলি, এখনই, আগামী দিনের জন্য যেটা দেখছি। বাংলাদেশে শেখ হাসিনার এই ফিরে আসার কথা বলা বা তা আওয়ামী লীগের আবার একটু নাড়াচাড়া দেওয়ায় দেখা গেছে যে বিএনপি এবং জামাতে ইসলাম কাছাকাছি চলে এসছে। অনেকে আমাদের দেশেও আলোচনা হচ্ছে যে এটা ওই মেসির তারপরে রোনালদোর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা একটা আমি তুমি গেমের মতন সংসদে অনেকটা আন্ডারস্ট্যান্ডিং এ চলা, বাইরেও আন্ডারস্ট্যান্ডিং এ চলা, এবং আলটিমেটলি তাই বিএনপি যেই টোনে কথা বলছে, জামাতে ইসলামী এনসিপি একই টোনে যে শেখ হাসিনা আসলে এই হবে সেই হবে, ফেরানোর চেষ্টা। আপনার কি মনে হয় যে যে শক্তি এখানে এখন আছে এইটা ফেস করার এই মুহূর্তে আওয়ামী লীগের সক্ষমতা তৈরি হয়েছে? না, আওয়ামী লীগের সক্ষমতা আছে, সক্ষমতাকে তাকে সবুজ সংকেত দেওয়া হচ্ছে কিনা সেটা হচ্ছে একটা ব্যাপার। কারণ এটা ঘটনা, আওয়ামী লীগকে যদি বলা হয় তারা নেমে পড়তে নামে, সেক্ষেত্রে এরা যে কারণেই কাছাকাছি হচ্ছে, সেই কারণটাই হচ্ছে বিএনপি বা জামায়াতের এরা এক হলেও তো আওয়ামী লীগকে কোনো প্রতিহত করতে পারেনি কোনোভাবে। যদিও আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাদের একটা অ্যাডভান্টেজ ছিল ঠিকই, কিন্তু এটা ঘটনা যে সেটা তারা জানেন, এবং তাদের এই যে বিরোধী দল হিসেবে থাকাটা, এটা গোটাটাই আমার কাছে মনে হয় যে একটা মানে অ্যারেঞ্জমেন্ট সহ, মানে একটা সরকার পক্ষ আর একটা সরকার পক্ষের বিরোধী দল। সরকার পক্ষের মানে রাজনৈতিক দিক থেকে বিরোধী দল, যেরকম একসময় শেখ হাসিনার সময় ছিল না, বিরোধী দল ছিল না, তাদের মন্ত্রিত্বও করেছে, তাই না, রতন এসব মন্ত্রীও ছিলেন। তো এখন এটা বাংলাদেশে যেমন একটা ঘটনা ঘটে থাকে, কিছু মেকি বিরোধী দল থাকে যারা বিরোধী দল নয়, কিন্তু একটা ঘটনা না একটু আমার বলা রাখা ভালো, যে কতগুলো ঘটনা ঘটছে, বিশেষ করে এই সম্প্রতি তারেক রহমানের মালয়েশিয়া এবং চীন সফর, এবং সেক্ষেত্রে বেশ কিছু এখানে এখনো যদিও ভারত সরকার অফিসিয়ালি কোনো মন্তব্য করেনি, কিন্তু মন্তব্য পরে হয়তো করতে পারে, যদি তাতে কতটা ভারত উদ্বিগ্ন তখন হয়তো বোঝা যাবে। এখন আপাতভাবে মনে হচ্ছে সেরকম উদ্বিগ্ন নয়, কিন্তু গতকাল যে ওই শেখ হাসিনার পন্থী এবং জাসদ পার্টির যে কারাদণ্ড দেওয়া হবে, এই বিষয়টা একটু ভারতকে নাড়িয়েছে। নাড়িয়েছে তা নয়, যে মনে হচ্ছে যেন একতরফা ভাবে একটা সরকার অনেক কিছু করে, সবটা তারেক রহমানের হাতে নেই, তারেক রহমানকে অন্য কেউ কোনোভাবে পরিচালনা করছে। আপনি হয়তো জানেন তো যে মানে বাংলাদেশে তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর প্রথমে ধারণা হয়েছিল যে চাঁদাবাজিটা থাকবে না, তাই না? কিন্তু এখন চাঁদাবাজি ঘটছে, এবং এই এনসিপি নেতারাই করছে। সেটা হচ্ছে কি করছে, তাহলে শিল্পপতি ব্যবসায়ীকে, প্রখ্যাত এক শিল্প সংস্থাকে তিনি হুমকি দিচ্ছেন, মেম্বার অফ পার্লামেন্ট, তাকে চাঁদা দিতে হবে, চাঁদা না দিলে তিনি তার ব্যবসার কাজ করতে দেবেন। সংবাদপত্রে প্রকাশ করেছে বাংলাদেশ, অবশ্য সংবাদপত্র পড়ি জানেন। ফলে তিনি প্রভাবশালী একজন এমপি, যার পক্ষে দাঁড়িয়ে আছেন জামায়াত ইসলামী, তিনি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন তাকে যেভাবে টাকা দেওয়া হতো, প্রথমে শুরুতে এরা দিয়েছিলেন একটা কারণে, নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান রক্ষা করার জন্য। কিন্তু সেটা তারা নির্বাচনের পর তারা দেখেছেন একটা নির্বাচিত সরকার এসে তো সেই চাঁদা দেওয়াটা বন্ধ করে দিচ্ছে, কিন্তু তারপরেও সে চাঁদা তারা চেয়েই চলেছে। হয়তো সাধারণ মানুষের রাস্তায় হয়তো আমাকে আপনাকে হয়তো লুটপাট করবে না, কিন্তু বড় শিল্পপতি ব্যবসায়ী তাদের থেকে মোটা অঙ্কের টাকা চাইছেন, এই অভিযোগ দিয়ে যে একসময় এরা ফ্যাসিবাদী সরকারকে সমর্থন করে। ব্যবসায়ীরা পৃথিবীতে যে সরকারই আছে তাকেই সমর্থন করে, তাদের ব্যবসার স্বার্থে। জামায়াত ইসলামী সরকার হলেও তাকেও সমর্থন করবে, সেরকম তাই তো ব্যবসা করছে, খেতে হবে না, তাদের রাজনীতি করছে না কেউ। সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক একজন হয়তো হয়ে যান এমপি টেমপি, সবাই তো সেই লক্ষ্যে করেন না, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বার্থে এটা করছে। দ্বিতীয়ত একজন আওয়ামী লীগের সাবেক এমপি, সাবেক এই কারণে তার এমপি তো নেই, সাবেক এমপি জামালপুরে, তাকে গ্রেপ্তার করা হলো এত টাকা, কেন জানেন? চাঁদা। তারপর তার ব্যবসার অবস্থা ভালো না, তার সঙ্গে আমার যোগাযোগ ছিল, কথা বলছিল, বলছে করবো কি, আমি কত মানে আমার দেওয়ার দিতে পারি, কিন্তু দেওয়ার তো একটা ক্ষমতা আছে, আমি কত যে চাইছি সেটা দেওয়া সম্ভব না। এবং সেটা না দেওয়া তাকে এতকাল বাদে একটা কোন একটা কোথাকার নিউ মার্কেট বিস্ফোরণের মামলায় জড়িয়ে তাকে মামলা দিয়ে তার এখন শুনলাম গতকাল তার প্রথমে 3 দিনের রিমান্ড হয়েছিল থানায়, তারপরে তাকে নিয়ে যাওয়া হয়েছে